নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ বক্সি সিরিজের একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স, রহস্যময় বুদ্ধ মূর্তির আতঙ্ক। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব খুব ভালো লাগবে। আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। নিখিলেশবাবু, আমি কিন্তু খবরটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। বারবার মনে হচ্ছিল যদি ভদ্রলোকের কিছু একটা হয়ে যায় তাহলে গোটা কেসটা কিন্তু ভদ্রলোকের সাক্ষীর অভাবে একদম থেমে যাবে। আপনার টেলিফোন পেয়ে খবরটা শুনে আমিও কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভদ্রলোকের যদি কিছু একটা হতো তাহলে গোটা কেসটাই আবার নতুন করে সাজাতে হতো। যদি ভদ্রলোক সত্যিই মারা যেতেন তাহলে কিন্তু গোটা কেসটাই আমরা আদালতে হেরে যেতাম। সেটা তো আমিও ভাবছি নিখিলেশবাবু। যদি সময় মতো ভদ্রলোক সেখান থেকে সরে না আসতেন আর পথ চলতে দু একজন তাকে সাহায্য না করত তাহলে যে ব্যাপারটা কি হতো। কিন্তু কাউকে এখনো পর্যন্ত ধরতে পারিনি। ধরতে পারবেন বলে আমার মনেও হয়নি, কারণ কাজ হয়নি জেনে তারা আরও তাড়াতাড়ি পালিয়ে গিয়েছে। বেশিক্ষণ সেখানে থাকলে ভদ্রলোক নিশ্চয়ই তাদের মধ্যে কাউকে দেখতে পেতেন, আর যদি সেটা হতো তাহলে কিন্তু এই কেসে আমাদের আরও একটা সাক্ষী জুটে যেত। কিন্তু নিখিলেশবাবু, হঠাৎ এতদিন পরে কেন বলুন তো? আর অপরাধীকে তো আমরা জেলে আটকে রেখেছি। তাহলে বাইরে থেকে কে তাকে সাহায্য করতে চাইছে? নিখিলেশ টেবিলের ওপর রাখা পেপার ওয়েটটা ঘোরাতে লাগলো। একটা অদ্ভুত শব্দ টেবিল থেকে ভেসে আসলো। বেশ কিছুক্ষণ এভাবেই চুপ করে বসে থেকে নিখিলেশ বলল, দাসবাবু, অপরাধী ঠিক কোন সময়ের জন্য অপেক্ষা করে তা আপনি বুঝতে পারবেন না। প্রথম আমরা সবাই কিন্তু সতর্ক ছিলাম। এখন কেসটা অনেক দিন হয়ে গেছে, সবাই একটু কেসটা আলগাভাবে নিতে শুরু করেছে, আর ঠিক সেই সময় এই কাজটা হয়েছে। তবে কাজটা কে করেছে সেটা খুঁজে বার করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু এই মুহূর্তে আমি সেটা করতে চাইছি না। দাসবাবু অবাক চোখে নিজের মাথার টুপিটা খুলে টেবিলের উপর রাখলেন। তারপর মাথার মাঝখানে ছোট টাকটার উপর সামান্য হাত বুলিয়ে বললেন, নিখিলেশবাবু, আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না। আপনি নিজেও বুঝতে পারছেন ভদ্রলোকের প্রাণের সংশয় রয়েছে, অথচ আপনি তাহলেও এই কেসটা এই মুহূর্তে হাতে নিতে চাইছেন না কেন? অন্তত আমরা পুলিশের দিক থেকে কোনো পাহারার ব্যবস্থা করি। অপরাধীর জন্য পর্যাপ্ত তথ্য কি আপনার হাতে রয়েছে, কিংবা এমন কোনো সাক্ষী যেই সাক্ষী দিয়ে আপনি তাকে সঠিক শাস্তি দিতে পারবেন, কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? এই ভদ্রলোকের জবানবন্দি ছাড়া এমন কোনো সাক্ষী আছে বলে আমার তো মনে হয় না। আর এই ভদ্রলোক সাক্ষী দিলেও সে যে কেসের অপরাধীকে সত্যি শাস্তি দিতে পারবে তার কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখুন দাসবাবু, আমাদের কাজ অপরাধীকে খুঁজে বার করা। অপরাধটা কিভাবে হয়েছে তার সমস্ত তথ্য, প্রমাণ এবং সাক্ষী খুঁজে বার করা। তারপরে কিন্তু তাকে শাস্তি দেওয়ার কাজটা থাকে আদালতের ওপর। আদালতের কাজ সুন্দরভাবে করার জন্য সমস্ত প্রক্রিয়াটা দেখতে হয় আপনাকে। আমি আপনার কাজেই সাহায্য করতে চাইছি, তাই বলছি এই মুহূর্তে পুলিশি পাহারা রাখার কোনো প্রয়োজন নেই। আমি নিখিলেশের পাশের চেয়ারে চুপ করে বসে রইলাম। আসলে নিখিলেশ আর দাসবাবু যে কোন ব্যাপারে কথা বলে চলেছিল তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। তখনও পর্যন্ত চুপ করে তাদের কথা শুনছিলাম, কারণ বাড়ি ফিরে নিখিলেশ নিশ্চয়ই আমায় এই ব্যাপারটাই বলবে, না হলে সে আমায় তাড়াতাড়ি বাড়ি থেকে নিয়ে আসতো না। আমি চুপ করে বসে দাসবাবুর টেবিলের সামনে রাখা ফাইলের দিকে চোখ দিলাম। তার সামনে একটা ফাইল খোলা রয়েছে। কাগজপত্র দেখে মনে হয় কোনো একটা কেসের ফাইল। আর নিখিলেশ কথা শেষ করতেই দাসবাবু মুখের কাছে দুটো হাত রেখে একটু ইতস্তত করতে লাগলেন। মনে হলো তাই দেখে নিখিলেশ বলল, দেখুন দাসবাবু, আমি জানি ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভদ্রলোকের উপর একটা হামলা হয়েছে, আরও একটা হামলা তো যে কোনো সময় হতে পারে। এই মুহূর্তে তাকে পুলিশি পাহারা দেওয়াটা খুব প্রয়োজন।
কিন্তু আমি অন্য কিছু একটা ভেবে আপনাকে এই পুলিশি পাহারাটা দিতে বারণ করছি। আশা করি আপনি কিছু বুঝতে পারছেন। নিখিলেশ বাবু, আপনার সাথে এতদিন ধরে কাজ করছি, আর আপনার তদন্ত পদ্ধতি অনেকটাই আমি দেখেছি, তাই এই মুহূর্তে আপনি কি চাইছেন সেটা আমি বুঝতে পারছি। তবুও আমাদের মাথায় রাখতে হবে, উনি কিন্তু একমাত্র সাক্ষী যার জবানবন্দিতে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। তাকে যদি সঠিক সময় আদালতে পেশ না করা যায়, তাহলে কিন্তু কেসটা আমরা হেরে যাব। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না দাসবাবু। পাহারা যে একেবারে থাকবে না তা কিন্তু আমি বলিনি। আমি শুধু বলেছি পুলিশের পাহারা থাকবে না। দাসবাবু এবার অবাক হয়ে নিখিলেশের মুখের দিকে তাকালো। আমি আর চোখে তাকিয়ে দেখি নিখিলেশের মুখে একটা রহস্যময় হাসি। সে কিন্তু তখনও তার হাতে ধরা পেপারটার দিকে তাকিয়ে রয়েছে। আপনি যে মুহূর্তের মধ্যে কিভাবে এই সমস্ত ভেবে ফেললেন তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না। নিখিলেশ বাবু, পুলিশি পাহারা থাকবে না অথচ পাহারা থাকবে, এই কথাটা আমার মাথায় কিন্তু চট করে আসেনি। এখন বুঝতে পারছি আপনি আসলে আরো কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে চাইছেন, তাই না? ঘোড়ার গাড়ির লোকটাকে ধরতে পারলে বেশ একটা জোরালো সাক্ষী পাওয়া যেত। সে যাই হোক, আপনি যখন বলছেন তাই হবে। নিখিলেশ আমার দিকে তাকিয়ে বলল, অমরজিৎ, আমি বুঝতে পারছি তুমি এই কেসটার ব্যাপারে কিছুই বুঝতে পারছো না। আমি না হয় তোমাকে বাড়িতে ফিরে গিয়ে সবটা বুঝিয়ে বলবো, কেমন? একটা ঘোড়ার গাড়ি কোনো এক ভদ্রলোককে রাস্তায় ধাক্কা দিয়েছেন। যদি ধাক্কাটা আরেকটু ভালোভাবে হতো তাহলে হয়তো ভদ্রলোকের প্রাণের আশঙ্কা ছিল, তিনি কোনোভাবে বেঁচে গেছেন। তবে সমস্যাটা হলো তিনি রাস্তার একপাশে পড়ে যাওয়ার পরে ঘোড়ার গাড়িটা আবার সামনের রাস্তা থেকে ঘুরে তার দিকেই ছুটে আসছিল। ঘোড়ার গাড়ির চাকার তলায় তিনি পিষ্ট হতেন যদি না সঠিক সময়ে দুজন ভদ্রলোক তাকে সরিয়ে নিত। ঘোড়ার গাড়িটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তাই ঘোড়ার গাড়ি কিংবা তার চালক কাউকে স্পষ্টভাবে দেখা যায়নি। এই সমস্ত কিছুর মধ্যে আমার একটাই প্রশ্ন, ভদ্রলোকের আঘাত কি খুবই গুরুতর যে ঘোড়ার গাড়িতে ধাক্কা খাওয়ার পরে রাস্তার উপর পড়ে তিনি আর উঠে সরে যেতে পারেননি? ভদ্রলোকের আঘাত শুধু গুরুতর নয় অমরজিৎ বাবু, ওনার অবস্থা আশঙ্কাজনক। তার পায়ের কাছে একটা হাড় ভেঙে গেছে। আসলে ঘোড়ার গাড়ির ধাক্কা এমনটা হওয়ার কথা নয়। ঘোড়ার গাড়িটা একদম তার গায়ের কাছে এসে যখন পড়েছিল তখন তিনি তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করেন, আর সেটা করতে গিয়েই পথের একপাশে থাকা একটা লাইট পোস্টের উপরে গিয়ে পড়েন। ঘোড়ার ধাক্কায় তিনি ছিটকে গেছেন বলেই ভদ্রলোক নিজে এবং আমরা অনুমান করছি, আর তাই পায়ে আঘাত লাগায় তার পায়ের হাড় ভেঙে গেছে। যদিও ভদ্রলোকের পায়ে আগেই সামান্য সমস্যা ছিল। তার মানে ঘোড়ার গাড়ির চালক কিংবা আরোহী এদের মধ্যে কেউ ভদ্রলোকের পায়ের সমস্যার কথাটা জানতো। তিনি নিজে চট করে রাস্তা থেকে সরে যেতে পারবেন না সেটাও জানতো, তাই ওইভাবে ঘোড়া দিয়ে ধাক্কা মেরেছে যাতে ভদ্রলোকের বড় একটা ক্ষতি হয়ে যায়। কিন্তু তার তেমন কিছু হয়নি দেখে আবার ঘুরে এসেছিল তাকে চাপা দিতে। অপরাধীরা আজকাল বড্ড নৃশংস হয়ে উঠছে দাসবাবু, কিন্তু এই যাত্রায় তারা কিছুই করতে পারেনি যখন, পরের বার নিশ্চয়ই চেষ্টা করবে ক্ষতিটা করার। তাদের আর সুযোগ দেওয়া যাবে না নিখিলেশ বাবু। তাদের সুযোগ দিলে ভদ্রলোকের বড় ক্ষতি হয়ে যেতে পারে, আর তাতে আখেরে কিন্তু আমাদেরই অনেক সমস্যা বাড়বে। হাসপাতালে যে পুলিশের পাহারা আছে সেটা তুলে নেব বলছেন? নিখিলেশ বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, হাসপাতালে পুলিশের যে পাহারা আছে তা তুলে নেওয়ার দরকার নেই, কারণ হাসপাতালে তো অনেক লোকজনের যাতায়াত, ডাক্তার এমনকি আরও অনেকেই থাকে। তার মধ্যে অপরাধী খুব সহজে মিশে গিয়ে ভদ্রলোকের ক্ষতি করতেও পারে। সেখানে পুলিশের প্রয়োজন আছে, তাহলে সে ভয়ে সেখানে কাছাকাছি আসবে না। তবে আপনার পুলিশ কনস্টেবলদের সচেতন থাকতে বলবেন। তার ঘরের ভেতরে একদম বেডের কাছে যেন সবসময় কেউ না কেউ একটা থাকে, কোনো সময়ের জন্য তাকে আলাদা যেন না ছাড়া হয়। আর আশেপাশের বেডে যারা রয়েছেন তাদের খোঁজ খবরটা ভালো করে নিয়েছেন তো? নিখিলেশ বাবু, আপনি হয়তো জানেন আমার পক্ষে হাসপাতালের সমস্ত রোগীর ব্যাপারে অত সহজে খোঁজ খবর নেওয়া সম্ভব না। তবে আশেপাশে যারা রয়েছে তাদের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে। আমি রোগীর সঙ্গে সব সময় থাকার জন্য একজন কনস্টেবলের ব্যবস্থা করেছি। তাছাড়া যে ঘরে তিনি আছেন তার বাইরেও দুজন পুলিশের পাহারা রয়েছে। খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।
খুব সাবধান দাসবাবু, খুব সাবধান। একটা ছোট্ট ভুল কিন্তু গোটা কেসটাকে ঘুরিয়ে দিতে পারে। যাই হোক, আমি এখন চলি, বুঝলেন? এর বেশি যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমায় ফোন করবেন না হয়। আপনার টেলিফোনটা পেয়েই তো আমি ছুটে এলাম। আচ্ছা দাসবাবু, এই টেলিফোনে এই সমস্ত কথা বললেন না কেন? দাসবাবু মাথাটা নামিয়ে আস্তে আস্তে বললেন, টেলিফোনে বলাই যেত, কিন্তু আসলে অনেক দিন আগের কেস তো, আর আপনি সামনে এসে কথা বললে বেশ খানিকটা ভরসা পাই, বুঝলেন তো? টেলিফোনে এসব কথা ভালোভাবে বলা যায় না। আমাদের এই তিনজনের মধ্যে এই কেসটা নিয়ে সব থেকে বেশি কে ঘেঁটে রয়েছে বলুন তো? দাসবাবু নিখিলেশের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকালো। নিখিলেশ আমার দিকে চোখ ঘোরাতে দাসবাবু হেসে উঠে বললেন, সে কি, অমরজিৎ বাবুর তো ঘেঁটে থাকার কথা নয়। তিনি তো এই খুনের ব্যাপারটা নিয়ে একটা রহস্য উপন্যাস লিখছিলেন, তাই না? যতদূর মনে পড়ছে রহস্য উপন্যাসের নাম দিয়েছিলেন শত্রু মিত্র। ঠিক বললাম তো? দাসবাবু এই কথাটা বলতেই হঠাৎ করে আমার যেন সেই লেখাটার কথাটা মনে পড়ে গেল। সত্যিই তো, এমন নামে একটা গল্প আমি লিখেছি, যেটা প্রায় বছর 3 আগে বইয়ের আকারে বাজারে এসেছে। নিখিলেশের সমাধান করার সমস্ত ঘটনাগুলো নিয়েই তো আমার লেখালেখি। ব্যাপারটা ভালো করে মনে করতে হবে। তাছাড়া বইয়ের একটা কপি আমার কাছে আছে। নিখিলেশ উঠে পড়েছে দেখে আমিও উঠে দাঁড়ালাম। নিখিলেশ বলল, দাসবাবু, আমি তাহলে চলি। আর যদি কিছু ব্যাপার জানতে পারি তাহলে না হয় আপনাকে খবর দেবো। তবে আপনি কিন্তু দিনে অন্তত একবার ভদ্রলোকের কাছে যাবেন। ভদ্রলোকের জবানবন্দি নোট করা ছাড়াও তার সাথে আলাদাভাবে কথা বলে ওই ঘোড়ার গাড়ির ব্যাপারে যতটা তিনি জানেন তার খোঁজ নেবেন। আর আমার কাজ রয়েছে আজকে। কাল সকালে আমি না হয় একবার হাসপাতালে যাব। থানা থেকে বেরিয়ে নিখিলেশকে বললাম, এই নিখিলেশ, ব্যাপারটা আসলে কি বলো তো? যতদূর মনে পড়ছে তদন্তটায় তোমার সাথে আমি ছিলাম, কিন্তু সেই তদন্তটা এখন নতুন করে উঠে আসার কারণ কি? বলবো অমরজিৎ, বলবো, তবে তার আগে আমাদের একটা জায়গায় যেতে হবে। নিখিলেশ আর কিছু বলল না। মুখ বন্ধ করে হাঁটতে হাঁটতে আমরা একটা গাড়ি ধরলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। বাড়ি ঢুকতেই বৌঠান বলল, বেরিয়েছিলে সেই তো 7 সকালে, ফিরতে ফিরতে এত দুপুর হলো কি করে? বললে তো এই যাবে আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাহলে? আসলে আমরা প্রথমে দাসবাবুর কাছে থানায় গিয়েছিলাম, তারপর সেখান থেকে অন্য একটা জায়গায় আমাকে কাজে যেতে হলো, তাই দেরি হয়ে গেল। কিন্তু তোমরা তো টেলিফোন পেয়ে গিয়েছিলে, কোনো এক ভদ্রলোকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বললে। আচ্ছা, ওই ভদ্রলোক এখন কেমন আছেন? বৌঠান, সেই ভদ্রলোক এখন হাসপাতালে আছেন, আর এখন অবস্থা আশঙ্কাজনক নয়। যতটা জানতে পারলাম তাতে ভয় পাওয়ার খুব একটা কিছু নেই। ভয় পাওয়ার আছে অমরজিৎ, ভয় পাওয়ার অনেক কিছুই আছে। ভদ্রলোককে যে একবার মারতে চেয়েছে সে আরও একবার তাকে নিশ্চয়ই মারতে চাইবে। এখন আমার চিন্তা হচ্ছে যে হাসপাতালে না তাকে মারবার চেষ্টা হয়। কিন্তু নিখিলেশ, আমি তো এটাই বুঝতে পারছি না ভদ্রলোককে কেন কেউ এতবার মানার চেষ্টা করতে চাইছে। আসলে ভদ্রলোক করেছেনটা কি? হ্যাঁ, যতদূর তোমাদের কথা শুনে বুঝতে পারলাম তিনি কোনো ঘটনার সাক্ষী, কিন্তু সেই ঘটনাটা কি? আচ্ছা অমরজিৎ, তুমি যে ঘটনা লিখে রাখো সেই ঘটনা বোধহয় তুমি নিজে পড়ে ভুলে যাও, তাই না? না হলে তুমি এই কথা আমায় বোধহয় জিজ্ঞেস করতে না। যখন দাসবাবু তোমার সেই রহস্য উপন্যাসের নামটাই বলে দিলেন, আমি আবার দাসবাবুর বলা সেই কথাটা মনে করলাম, আর সাথে সাথেই একটা ঘটনা অল্প অল্প মনে পড়তে লাগলো। নিখিলেশ বুঝতে পারছিল আমি কিছু মনে করার চেষ্টা করছি, তাই বলল, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা ভালোভাবে মনে নেই। আগে খাওয়া দাওয়া শেষ করে নাও, তারপর না হয় সন্ধেবেলায় তোমার সেই ঘটনাটা খুলে বলছি। আমার ওই ব্যাপারটা একবার ঝালাই হয়ে যাবে। আসলে কেসটা যে নতুন করে শুরু করতে হবে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আবার পুরনো কেস নিয়ে কাজ করবে? তাহলে সেই গল্প আমিও কিন্তু শুনবো। তাহলে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে কাজ সেরে আমিও বসবো কিন্তু। সন্ধ্যাবেলা নিখিলেশ আগের কেসের ঘটনাটা আবার খুলে বলবে, এমন ব্যবস্থা করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। তবে আমি কিন্তু কৌতূহলী হয়ে অপেক্ষা করছিলাম ঘটনাটা আবার শোনার জন্য,
কারণ কিছু কিছু ঘটনা আমার তখন মনে পড়ছিল। নিখিলেশের সাথে গল্প শোনার আগেই কিন্তু আরও একটা ব্যাপার ঘটল। দাসবাবু টেলিফোন করে জানালেন হাসপাতালে ওই ভদ্রলোকের ওপর পুলিশের পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ যেই দুজন কনস্টেবল দরজার বাইরে পাহারা দিচ্ছিল তারা জানিয়েছে হাসপাতালে বেশ কিছু অচেনা লোকের আনাগোনা দেখা গিয়েছে। বোধহয় ভদ্রলোকের আশেপাশে একজন কনস্টেবল সবসময় থাকার জন্য তারা কিছুই করতে পারেনি। নিখিলেশ সব শুনে কিছুই বলল না, শুধু ভালোভাবে পাহারা দেওয়ার কথা বলে টেলিফোনটা রেখে দিল। আমি নিখিলেশের ঘরে চেয়ারে বসেছিলাম। একটু পরেই বৌঠান আমাদের জন্য চা নিয়ে এলো। তারপর বলল, কই, তুমি কোন কেসের ব্যাপারে বলবে বলেছিলে? তাহলে সেটা বলা শুরু করো তো। নিখিলেশ, আমার মনে হয় আমি ব্যাপারটা কিছু কিছু মনে করতে পারছি। কেসটা তোমার হাতে এসেছিল অদ্ভুতভাবে ঘটে যাওয়া একটা মৃত্যু নিয়ে। তারপর কেসটা খুঁজতে খুঁজতে তুমি খুঁজে পেলে 3 জন বন্ধু মিলে একসাথে একটা ব্যবসা শুরু করেছিল। ব্যবসা যতদিন সাধারণভাবে চলছিল ততদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন ব্যবসায় লাভ হতে শুরু করলো আর মুনাফা বাড়তে লাগলো, ঠিক তখন থেকেই শুরু হলো সমস্যা। সবশেষে বোধহয় একজনকে মারা গিয়েছিল, আর যে ভদ্রলোক হাসপাতালে আছেন তিনি নিশ্চয়ই সেই মৃত্যুর ব্যাপারে একমাত্র সাক্ষী, তাই তো? তুমি খুব একটা ভুল বলনি অমরজিৎ, তবে কেসটা অমনভাবে বললে কোনো কিছুই কিন্তু ভালোভাবে বোঝা যায় না। আসলে আরেকটু ভালোভাবে কেসটা যাবতীয় তথ্য নাড়াঘাঁটা করা প্রয়োজন। তাছাড়া কৃষ্ণা তো কেসের ব্যাপারে ভালোভাবে তেমন কিছু শোনেইনি। এখন ভালোভাবে কেসটা নিয়ে গল্প হলে তা ওরও শোনা হয়ে যাবে। নিখিলেশ নিজের চেয়ারে এসে বসল। তারপর হেলান দিয়ে মাথার পেছনে দুটো হাত রেখে চুপ করে বলতে শুরু করলো। সময়টা ছিল শীতকাল। বিকেলের দিকে দরজা জানলা বন্ধ করে ঘরে চায়ের কাপ নিয়ে তুমি আর আমি বসে কথা বলছি। এমন সময় রামদয়াল এসে খবর দিল যে একজন ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসেছেন। এমনিতেই শীতের সময়, তার উপর ততক্ষণে সূর্য ডুবে গিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। এমন সময় কেউ আমার সাথে দেখা করতে এসেছেন। সেদিন শীত বেশ জমিয়ে পড়েছিল। দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও ঠান্ডা যেন আমাদের এসে জড়িয়ে ধরতে শুরু করেছিল। কোনো রকমের চাদর জড়িয়ে আমরা চা খাচ্ছিলাম। রামদয়ালকে বললাম যে ভদ্রলোককে আমাদের ঘরে পাঠিয়ে দিতে। ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। দেখতে পেলাম এই শীতের সময়ও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বুঝতে পারলাম ব্যাপারটা খুবই গুরুতর, না হলে এমন সময় কেউ ঘেমে যেতে পারেন না। তাই ভদ্রলোককে বসতে বলে বললাম, খানিকটা পথ যে ঘোড়ার গাড়িতে এসেছেন সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু বাকি পথটা বোধহয় একরকম দৌড়তে দৌড়তেই এসেছেন। আচ্ছা, এত তাড়াহুড়োর কারণটা কি বলুন তো? ভদ্রলোকের নাম ছিল মোহনলাল। তিনি আমার কথা শুনে চেয়ারে বসে বসেই একবার অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর রুমাল বার করে কপালের ঘামটা মুছে বললেন, নিখিলেশবাবু, দৌড়ে ঠিক আসেনি, আসলে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে এমনটা হয়েছে। আসলে 2 জন লোক আমার পিছু করছিল, বুঝলেন? গাড়ি থেকে নামার পর থেকেই ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনার বাড়িটা আমি ঠিকঠাক চিনতাম না, তাই বড় রাস্তায় নেমে খানিকটা খোঁজ খবর করতে করতে আসতে হয়েছে। নিশ্চয়ই এমন কোনো বিপদ হয়েছে যাতে আপনার প্রাণের সংশয় রয়েছে। ব্যাপারটা কি বলুন তো? খুলে না বললে কিন্তু আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। আর এমন সময় আমার কাছে এসেছেন মানে আপনার আমার সাহায্যটা খুবই প্রয়োজন। সত্যি প্রয়োজন নিখিলেশবাবু, তবে ব্যাপারটা কোথা থেকে শুরু করব ঠিক ঠিক বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করলে আপনার বুঝতে সুবিধা হবে সেটাই আর কি। রামদয়ালকে চায়ের জন্য বলে দিয়েছিলাম। রামদয়াল আরও 1 কাপ চা আনতে রান্নাঘরে চলে গিয়েছিল। কৃষ্ণা, তুমি তখন বোধহয় রান্না করছিলে, এদিকে আর আসনি। ভদ্রলোক বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করলেন। আমার নাম মোহনলাল, ওই কসবার কাছে আমি থাকি। আমার একটা লোহা লক্করের দোকান রয়েছে, তবে শুধু লোহা লক্করের দোকান নয়, তার সাথে আরও একটা ব্যবসা আমাদের রয়েছে। সেই ব্যবসাটা লোহারই, তবে তার পাশাপাশি বন্ধকের কারবারও আমরা করে থাকি। গোটা ব্যবসাটা শুধু আমার নয়, এই ব্যবসায় আমরা 3 জনে রয়েছি। আমি ছাড়া এই ব্যবসায় আরও 2 জন রয়েছে। তাদের মধ্যে একজনের নাম বিকাশ হালদার আর অন্যজন হলেন সঞ্জয় চাকলাদার। তবে
তবে দুদিন আগে এদের মধ্যে ওই বিকাশ হালদারের খুন হয়েছে নিখিলেশবাবু। আর আমার মনে হচ্ছে এই খুনের পেছনে নিশ্চয়ই সঞ্জয়ের হাত আছে। ভদ্রলোক এক টানা কথাগুলো বলে থামলেন, তারপর বললেন, নিখিলেশবাবু, আমার এখন মনে হচ্ছে আমিও খুন হতে পারি। মানে কালকের গোটা রাত আমার বাড়ির আশেপাশে আমি না কাউকে যেন দেখেছি, বুঝলেন। ওই বাড়ি থেকে বের হলে কেউ যেন আমায় অনুসরণ করছে, আর বুঝতে পারছি সে আমায় সবসময় নজরে রাখতে চাইছে। আজ বাধ্য হয়ে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে আসার পথেও দুজন আমায় অনুসরণ করছিল, সেটা তো আমি আপনাকে তখনই বললাম। অমরজিৎ, একবার যাও তো, ব্যালকনির কাছে গিয়ে দেখো তো বাইরে কেউ আছে কিনা। এমনভাবে দেখবে যেন ব্যালকনির দিকে তাকিয়ে কেউ তোমায় দেখতে না পায়। নিখিলেশের মুখে কথাটা শুনে আমার ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। আর মনে পড়ে গেল আমি প্রায় সন্ধ্যের দিকে ব্যালকনির কাছে গিয়ে একপাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রথমে তেমন কিছুই দেখতে পাইনি। ঠিক যখন চলে আসবো বলে ভেবেছি, তখন দেখতে পেয়েছিলাম দুজন লোক এই বাড়ির দিকে তাকাতে তাকাতে অন্য পাশে চলে যাচ্ছে। তাই এটা মনে পড়তেই বললাম, হ্যাঁ নিখিলেশ, হ্যাঁ গো, মনে পড়েছে। আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। পোস্টারের হলদে আলোয় দুজনকে একপাশে চলে যেতে দেখেছিলাম। তারা যে বাড়ির উপর নজর রাখছিল সেটা বোঝা গিয়েছিল। তারপর তো তোমায় এসে সেই কথাই বলেছিলাম। ভদ্রলোক যে ভীষণ ভয় পেয়েছিলেন সেটা তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল। আসলে কিন্তু ভদ্রলোক একটু ভীতু ধরনের, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। না হলে এইটুকু সামান্য ব্যাপারে কেউ সহজে ভয় পাবে না। তবে অপরাধী নিজেও জানত যে মোহনবাবু বেশ ভয় পান, আর তাই সে মোহনবাবুকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছিল। মোহনবাবুর কাছ থেকে আরও অনেক কিছুই আমরা শুনেছিলাম। আমাদের লোহা লক্করের ব্যবসা মোটামুটি ভালোই চলে, তবে তার পাশাপাশি আমরা যে বন্ধকের ব্যবসা শুরু করেছি তাতে কিন্তু বেশ ভালো লাভ হচ্ছে। অনেকে প্রয়োজনে কোনো কিছু বন্ধক রেখে টাকা নিয়ে যায়, তারপর হয়তো টাকার সুদ বেড়ে যায়, না হলে সে টাকা ফিরিয়ে দিয়ে ওই জিনিস নিতে আর আসতে পারে না। বেশ কিছুদিন সময় আমরা বেঁধে দিই, তারপরে আর সেই জিনিস ফেরত দেওয়া হয় না। তখন সেই জিনিসটা আমরা বিক্রি করে দিই। এভাবেই একদিন আমাদের হাতে এসে পড়েছিল একটা সোনার মূর্তি। সোনার মূর্তি মানে সেটা কোনো ঠাকুরের মূর্তি নাকি অন্য কোনো? ঠিক ঠাকুরের মূর্তি নয়, বুঝলেন, তবে খানিকটা না তাই বলতেও পারেন। আসলে মূর্তিটা ছিল গৌতম বুদ্ধের, ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মূর্তি। দেখুন নিখিলেশবাবু, এইসব ব্যাপারে না আমার খুব একটা জ্ঞান নেই, এসব নিয়ে আমি চর্চাও করি না। তবে গৌতম বুদ্ধের মূর্তি আমি সহজেই চিনতে পেরেছিলাম। মূর্তিটা ছিল বেশ ভারী। মূর্তিটা কিন্তু আমি নিইনি। তখন বন্ধকের ব্যবসার বাক্সে বসেছিল সঞ্জয়, সে ওই মূর্তিটা রেখেছিল। তার বিনিময়ে বেশ কিছু টাকাও দিয়েছিল আমার মনে আছে। একটা নির্দিষ্ট সময়ের পর সেই মূর্তিটা সেই লোকটা নিয়ে যাওয়ার কথা বলে গিয়েছিল। তবে মূর্তিটা যখন আমি দেখেছিলাম তখন আমার কেমন একটা সন্দেহ হয়েছিল, বুঝলেন। ওই মূর্তিটা বড় অদ্ভুত ছিল, সোনার রং যেন একটু বেশি উজ্জ্বল। তাছাড়া আরও একটা ব্যাপার ছিল, বুঝলেন, ওই সঞ্জয় এই সমস্ত ব্যাপার খুব একটা ভালো বোঝে না। আমি আর বিকাশ একটা কাজে গিয়েছিলাম বলে সঞ্জয়কে বাক্সে বসতে হয়েছিল। ফিরে এসে আমরা মূর্তিটা যাচাই করতে গিয়ে কিন্তু একটা ব্যাপার বুঝতে পারি। আমরা বুঝতে পারি মূর্তিটা আসলে সোনার তৈরিই নয়, নিশ্চয়ই অন্য কোনো ধাতুর উপর সোনার রং করে তারপর মূর্তিটাকে দিয়ে যাওয়া হয়েছে। মূর্তির বিনিময়ে বেশ কিছু টাকা সঞ্জয় দিয়ে দিয়েছে। এমনটা দু একবার যে আমাদের সাথে হয়নি তা কিন্তু নয়। আসলে ব্যবসায় মাঝে মাঝে অন্যমনস্কভাবে কিংবা মনের ভুলে বেশ কিছু লোকসান হয়, তবে সে লোকসানটা আমরা অন্য দিক দিয়ে পুষিয়ে নিই। ব্যাপারটা আমরা তাই অতটা গুরুত্ব দিইনি, এরকমই কিছু করব ভেবেছিলাম। লোকটা যদি ফিরে আসে তাহলে তো তার মূর্তিটাকে ফেরত দিয়েই দেবো, আর যদি ফিরে না আসে তাহলে একটা লোকসান না হয় হলো, কি আর করা যাবে। লোকটা মূর্তিটার জন্য যে টাকা নিয়ে গিয়েছিল তা ওই সোনার মূর্তি হলে তার দাম অর্ধেকও নয়। লোকটা কি ফিরে এসেছিল মূর্তিটা নিতে? লোকটা ওই মূর্তির জন্য সময় নিয়েছিল প্রায় 1 সপ্তাহ, কিন্তু 1 সপ্তাহের মধ্যে না লোকটা আর না আসায় মূর্তিটা আমরা তুলে রাখি। ওটা সোনার মূর্তি নয়, সেই মূর্তি আমরা সোনার মূর্তি বলে বিক্রি করতেও পারবো না। এমনটা ভেবে মূর্তিটা আমরা সরিয়ে রেখেছিলাম আমাদের ওই ঘরের ভেতরের দিকের একটা সিন্ধুকে।
দামি যে সমস্ত জিনিসপত্র ফেরত নিয়ে যেত না কেউ, সেগুলো ওখানেই রাখা হতো। লোকটা কিন্তু এলো, কিন্তু তা প্রায় মাসখানেক পরে এসে সেই মূর্তিটার খোঁজ করলো। লোকটা যখন এসেছিল তখন আমি বা সঞ্জয় বাক্সে ছিলাম না, ছিল বিকাশ। সে প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি, পরে যখন বুঝতে পারলো তখন সে মূর্তিটা ফেরত দিতে পারলো না, কারণ কোনো কারণে চাবিটা নিয়ে চলে এসেছিলাম আমি। তাই সে লোকটাকে পরদিন আসার জন্য বলেছিল। পরদিন বাক্সে বসেছিলাম আমি। আপনারা হয়তো ভাবছেন আমরা সবাই একসময় সেখানে বসি না কেন। আসলে আগেই তো বলেছি, আমাদের লোহা লক্করের দোকান, একটা লোহার আমদানি রপ্তানির ব্যবসা, আর এই একটা বন্ধকের ব্যবসা। তিনটে ব্যবসা একসাথে আমরা তিনজনে দেখাশোনা করলেও বিভিন্ন সময়ে একজন একজন করে দেখে যেত, যাতে সবারই ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান থাকে আর সবাই সমস্ত ব্যবসা দেখতে পারি। তো যা বলছিলাম, আমি বাক্সে বসার পর লোকটা পরদিন বিকেলের দিকে এলো। লোকটা এসে মূর্তিটার কথা বলতেই আমি কিন্তু বুঝতে পেরেছিলাম উনিই সেই লোক। ভেতরে গিয়ে চাবি দিয়ে দেরাজ খুলে দেখি ভেতরে মূর্তিটা নেই। আমি ভারী অবাক হয়ে যাই, বুঝলেন। তাহলে কি মূর্তিটা কেউ নিয়ে গেল? এমনটা হতে পারে অনেক সময়, পুরনো কোনো খদ্দের হলে তাকে বন্ধকে বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্র দেখানো হয়, তার মধ্যে কারো কোনোটা পছন্দ হলে তাকে সেটা দিয়ে দেওয়া হয়। কিন্তু তেমনটা যদি হতো তাহলে নিশ্চয়ই আমি জানতে পারতাম। অন্তত খাতাপত্রে সেসব কথা লেখা থাকতো। খাতাপত্র উল্টে পাল্টে দেখেও সেই মূর্তির কোনো খোঁজ আমি পেলাম না। লোকটা কিন্তু এবার বেশ হম্বিতম্বি করতে শুরু করলো। আমিও কম গেলাম না। এসব ব্যবসা সামলাতে গেলে একটু শক্ত হতে হয় নিখিলেশবাবু। আমিও তাকে বললাম, এক সপ্তাহের জিনিস 1 মাস পরে এসে খুঁজলে কি আর হবে? হ্যাঁ, লোকটা কিন্তু আমায় ছাড়লো না। রীতিমতো সে বলে গেল যে আমার ব্যবসা বন্ধ করে দেবে এবং তার মূর্তি সে যেভাবেই হোক উদ্ধার করে তবে ছাড়বে। আচ্ছা নিখিলেশ, আমার যতদূর মনে হচ্ছে ওই মূর্তিটার জন্যই মোহনবাবু এবং বিকাশবাবুর ওপর তার আগেও 2বার হামলা হয়েছিল, তাই না? ভদ্রলোক তারপরে ঠিক এই কথাটাই বলেছিলেন। ভদ্রলোক একটু ইতস্তত করে বললেন, সেদিন রাত্রের দিকে আমরা সবাই এক জায়গায় হলাম। আসলে মানে যে যা নিজের ব্যবসার দোকান বন্ধ করি, তারপর আমরা বাড়ি ফিরবার আগে আমাদের ওই বন্ধকি কারবারের ঘরে বাক্সের কাছেই জড়ো হই। তারপর সমস্ত হিসাবপত্র মিলিয়ে বাড়ি ফিরি। কিন্তু দেখা গেল মূর্তিটা যে কেউ বার করেছে সে কথা কেউই স্বীকার করলো না। এদিকে আমি জানি আমি মূর্তিটা নিইনি। বিকাশ আগের দিন ওই মূর্তিটার কথা বলেছে, তার কাছে চাবি ছিল না। সঞ্জয় বলল সেও নাকি মূর্তিটা নেয়নি। তাহলে মূর্তিটা বন্ধ দেরাজের ভেতর থেকে গেল কোথায়? বুঝলেন নিখিলেশ বাবু, ক্রমে ব্যাপারটা এমন দাঁড়ালো যে তিনজনেই তিনজনকে সন্দেহ করতে লাগলাম। যদিও মূর্তিটা সত্যিই সোনার হতো তাহলে হয়তো সন্দেহটা প্রবল হতো, কিন্তু মূর্তিটা যে সোনার নয় আমরা বুঝতে পেরেছি সেটা হয়তো কোনো পাথরের কিংবা অন্য কোনো মেকি ধাতুর তৈরি। সেই মূর্তি চুরি করে আমাদের কারোরই তেমন লাভ হবার কথা নয়, কিন্তু একটা সন্দেহ হয়েই রইল। আর তারপর দিন রাতের বেলা প্রথম আক্রমণটা হলো সঞ্জয়ের ওপর। আমাদের বাড়িটা কসবার কাছে হলেও তিনজনের কিন্তু 3 প্রান্তে, সেই হিসেবে সঞ্জয়ের বাড়িটা কাছে। তারপর আক্রমণ হওয়ার কারণটা জানতে পারলাম পরদিন সকালে। প্রথমে আমরা বুঝতে পারলাম না আক্রমণটা কেন হয়েছিল। পরে যখন সঞ্জয় বলল কেউ একজন তার গলার কাছে ছুরি ধরে মূর্তিটার কথা জিজ্ঞাসা করছিল, তখন বুঝতে পারলাম আসলে ব্যাপারটা সত্যি। ঠিক এখানেই আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মোহনবাবু, আপনি প্রথমেই বলেছেন যে আপনার বন্ধু বিকাশ হালদারের খুনের জন্য আপনি সঞ্জয় চাকলাদারকে অভিযুক্ত বলে মনে করেন। তাহলে ওই মূর্তির জন্য প্রথমে তার উপর আক্রমণ হলো কেন? আর এই মূর্তির ব্যাপারে আপনার বন্ধু বিকাশ হালদারের খুনের সম্পর্ক কি? আমি বুঝতে পারছি আপনাকে হয়তো আমি একটু বেশি বলছি, না হলে আপনি গোটা ব্যাপারটা বুঝতে পারবেন না নিখিলেশ বাবু। না না না, আপনি আপনার যা ইচ্ছে বলতে পারেন। তবে প্রথমেই আপনি বিকাশ বাবুর খুনের ব্যাপারে সঞ্জয় বাবুকে দায়ী করেছেন, তাই আমি এই প্রশ্নটা করলাম। ঠিক আছে, আপনি বলুন। এরপরেই আমার উপর আক্রমণটা হলো। একদিন রাতের দিকে বাড়ি ফিরছি, হঠাৎ করে মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে পেছনের দিকে ঘুরতে যাব, এমন সময় ঠিক ঘাড়ের কাছে একটা ভারী কিছুর আঘাত পেলাম। ঘাড়ের বাঁ পাশটা ব্যথায় টন টন করে উঠল। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম। বড় রাস্তা থেকে বেরিয়ে একটা
ছোট গলির ভেতর দিয়ে আমার বাড়িতে যাওয়ার রাস্তা, সঙ্গে বেশ কিছু টাকা পয়সাও রয়েছে। সাথে সাথেই মনে হলো, এভাবে রাতের অন্ধকারে যদি খুন করে টাকা পয়সা নিয়ে যায় কেউ। কথাটা মনে হতেই পকেটের কাজটা দু হাতে চেপে ধরলাম। তেমন কিছু হলো না। বুঝতে পারলাম কে যেন গোটা মুখটা একটা কাপড়ে জড়িয়ে আমার মুখের ঠিক কাছে এসে বেশ দৃঢ় গলায় বলল, ভালোই ভালোই বলছি, মূর্তিটা দিয়ে দে, নইলে নইলে ওটার জন্য কিন্তু 3-3টে লাশ ফেলতে আমাদের একটু হাত কাঁপবে না। আধো অন্ধকারে লোকটার হাতে একটা বড় ছুরির ফলা ঝকঝক করে উঠল। মুহূর্তের মধ্যে ভয়ে আমি শুকিয়ে গেলাম। এই সময় কিছু বলতে যাওয়াটা বা করতে যাওয়াটা বোকামি। ওহ, লোকটার যদি আমায় মারার ইচ্ছা থাকতো তাহলে সে আগেই মারতে পারত। সেটা না করে সে আমার সাথে কথা বলছে যখন, তাহলে মারার ইচ্ছা তার নেই, সে শুধু ভয় দেখাতে চাইছে, এটাই আমার মনে হলো। মূর্তিটা তোদের মধ্যেই কারো কাছে আছে। ভালোই ভালোই মূর্তিটা ফেরত না দিলে তোদের দোকান সব একদিন রাতে ফাঁকা করে দেব। তখন কিন্তু বুঝতে পারবি কাদের সাথে পাঙ্গা নিয়েছিস। আমি মাটির উপর পড়েছিলাম। কোনো রকমে উঠে বসার চেষ্টা করতেই লোকটার ঠান্ডা ছুরিটা গলার কাছে চেপে ধরল। বুঝতে পারলাম ছুরিটা আমার গলার সাথে লম্বালম্বি চেপে বসেছে। ছুরির পাতটা গলার কাছে চেপে ধরা হয়েছে, তবুও কেমন যেন গোটা শরীর শিরশির করে উঠল আমার। কোনো রকমে বললাম, সত্যি বলছি, ওই মূর্তির ব্যাপারে আমি আমি কিছুই জানি না। আমার মনে হয় ওই মূর্তিটা বিকাশ কিংবা ওই সঞ্জয়ের কাছে আছে। হ্যাঁ। লোকটা বোধহয় আমার কথা বিশ্বাস করলো। ছুরিটা সরিয়ে নিয়ে সামান্য হেসে বলল, 2 দিন সময় দিচ্ছি তোদের। 2 দিনে যদি মূর্তিটা ফিরিয়ে না দিস তাহলে একটা লাশ আমি ফেলবো। তারপর লোকটা নিজের মতোই হেঁটে চলে গেল। কতক্ষণ সেখানে বসেছিলাম আমার মনে নেই নিখিলেশবাবু। সম্বিত ফিরে আসতে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। তখন খানিকটা রাত হয়ে এসেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে ঢুকতেই আমার স্ত্রী আমায় এমনভাবে ভয় পেতে দেখে অনেক কথা জিজ্ঞাসা করলো, কিন্তু তাকে আমি কিছুই বলিনি। বলেছিলাম ওই পেছনে চোর পড়েছিল। এরপরেই কি বিকাশ হালদারের উপরে আক্রমণটা হয়, আর তাতেই কি তার খুন হয়েছে? মোহন মুখে কোনো কথা না বললেও মাথা নাড়লেন, বললেন, বিকাশ যেদিন খুন হয় সেদিন বিকেলে সে একটু আগেই বন্ধকের বাক্সের কাছে বসেছিল, আর সেখানেই সে আমায় জানায় মূর্তি সে নেয়নি। যেদিন সে ওখানে বসেছিল সেদিন চাবি ছিল আমার কাছে। যেদিন আমি চাবি নিয়ে এসেছিলাম সেদিন মূর্তিটা ওর ভেতরে ছিল না। তার আগের দিন বসেছিল সঞ্জয়, আর সঞ্জয় মূর্তিটা নিয়ে সবচাইতে বেশি কৌতূহল প্রকাশ করেছিল। মূর্তিটার মাথাটা মাঝে মাঝে সে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছিল। বিকাশের মৃত্যু হওয়ার পর থেকেই আমি বুঝতে পারি মূর্তিটা যদি ফেরত দেওয়া না হয় তাহলে আমরা দুজনেই খুব বড় বিপদে পড়ে যাব। এই সমস্ত কিছুর ক্ষেত্রে পুলিশের কাছে যাওয়া সহজ ব্যাপার নয় নিখিলেশবাবু, বুঝতেই তো পারছেন। সেখানে গেলে অনেক ঝামেলা। তাই আমি আপনার কাছে এলাম। কিন্তু আপনার এমন কেন মনে হচ্ছে যে আপনার বন্ধু বিকাশবাবুর মৃত্যুর পেছনে সঞ্জয় বাবুই রয়েছেন? আমি জানি ওই মূর্তিটা ওই সঞ্জয়ই চুরি করেছে। ওই মূর্তিটার উপরে সঞ্জয়ের কেন জানি না একটা অদ্ভুত লোভ তৈরি হয়েছিল। ওই ঘটনা ঘটার পর থেকে কিন্তু সঞ্জয় কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে থাকতো। তাছাড়া মাঝে মাঝে দোকানেও আসতো না, ব্যবসার কাজেও গাফিলতি হতে শুরু করলো ওর দ্বারা। আসলে যে কি হয়েছিল তা আমি নিজেও জানি না। আমি খুব মন দিয়ে ভদ্রলোকের কথা শুনলাম, তারপর বললাম, দেখুন, আপনার বন্ধুর মৃত্যু, তার উপরে এই মূর্তিটা চুরি হয়ে যাওয়া এবং রাতের অন্ধকারে আপনার ভয় পাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে আপনার মন হয়তো এমনটা ভেবে নিচ্ছে। আপনি মনে করছেন যে আপনার বন্ধু সঞ্জয়বাবু মূর্তিটা চুরি করেছে, আর ঠিক সেই কারণেই আপনার বন্ধু বিকাশবাবু খুন হয়েছে। কিন্তু এই যুক্তিতে কখনোই কিন্তু বিকাশবাবুর খুনি বলে তাকে ধরা যাবে না। যদি ওই মূর্তিটার জন্য আমারও খুন হয়ে যায় তাহলে কি আপনি বলবেন যে এই সব কিছুর জন্য সঞ্জয় দায়ী নয়? ওর জন্যই তো এমনটা হচ্ছে। যদিও মূর্তিটা লুকিয়ে না রাখতো তাহলে তাহলে এমনটা হতো না। আপনি এতটা নিশ্চিত কি করে যে আপনার বন্ধু সঞ্জয় বাবু ওই মূর্তিটা লুকিয়ে রেখেছে? বুঝতে পারছিলাম মোহনবাবুর গোটা মুখ কেমন যেন একটা রাগে লাল হয়ে উঠতে শুরু করেছে। তিনি এবার সামনে টেবিলের উপর একটা হাত রেখে বললেন, কারণ নিখিলেশবাবু, বিকাশের মৃত্যুর হওয়ার সাথে সাথে সঞ্জয় নিরুদ্দেশ। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
আর ওই সোনার বৌদ্ধ মূর্তিটার মাথা আমি দেরাজের নিচে থেকে পেয়েছি। মাথাটা যেন ফাঁপা। এই দেখুন না, আমি ওটা সঙ্গে করে নিয়ে এসেছি। এই নিন। হ্যাঁ, মনে পড়েছে। ভদ্রলোক তখন ওনার পকেট থেকে একটা ওই সোনালি রঙের গৌতম বুদ্ধের মূর্তির শুধু মাথাটা বার করে টেবিলের উপর রেখেছিলেন। মূর্তিটা যে পাথরের তৈরি সেটা বোঝা যাচ্ছিল, তবে পাথরের সাথে আরও কোনো একটা ধাতু মেশানো ছিল। তবে তার গায়ে সোনার জল রং করা ছিল। তার মাথার ভেতরের দিকে ছিল একটা প্যাঁচ মতো। বেশ বোঝা যাচ্ছিল মাথাটা গৌতম বুদ্ধের মূর্তির ঘাড়ের কাছ দিয়ে লাগানো হয়েছিল। মোহনবাবু মাথাটা টেবিলের উপর রেখে আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলেছিলেন, নিখিলেশ বাবু, আমায় বাঁচান। আমি চাই না ওই মূর্তির জন্য আমারও খুন হয়ে যাক। ওই মূর্তিটা সোনার হলে তা না হয় একটা কথা ছিল, কিন্তু ওই মূর্তিটা আমি চাই না, কোনো মতেই না। আর আমি চাই না যে কেউ আমায় এভাবে অনুসরণ করুক। আপনি বলুন, এখন আমি কি করব? আপনি বলুন আমাকে। এতক্ষণ চুপ করে বসে কথাগুলো শুনে চলেছিল বৌঠান। এবারে সে বলল, তারপর তুমি কি করেছিলে? ভদ্রলোককে সেই দিনের মতো বাড়ি পাঠিয়ে দিতে হয়েছিল। আমি বারবার করে বলেছিলাম তেমন হলে আমরা তাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসছি, কিন্তু তিনি সেই সুরক্ষা নিতে চাননি। বুঝতে পারছিলাম যে ব্যাপারটা তার আত্মসম্মানে লাগছে, যদিও এই সব ক্ষেত্রে আত্মসম্মান একটু দূরে সরিয়ে নিজের জীবনকে সম্মান করাটা বেশি প্রয়োজন। তবে ভদ্রলোক বাড়ির কাছ থেকে একটা গাড়ি ধরে নিয়েছিলেন এবং বলেছিলেন একদম বাড়ির সামনে গিয়ে নামাতে। আমি ভালো করে অবস্থাটা বুঝিয়ে দিয়েছিলাম গাড়োয়ানকে। গাড়োয়ান বলেছিল কোনো চিন্তা নেই, সে একদম বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, পথে কারোর বুকের পাটা হবে না ওনার কোনো ক্ষতি করার। এর মাত্র দিন দুয়েক পরের কথা, ভদ্রলোক আমার টেলিফোন নাম্বার নিয়ে গিয়েছিলেন। একদিন সকালের দিকে টেলিফোন করে জানালেন যে কাল বাড়ির ভিতরে কেউ ঢুকেছিল। বাড়ির বাইরে বাগানের গাছপালা সমস্ত কিছু নষ্ট করে রেখে গেছে। ভদ্রলোকের স্ত্রী এ ব্যাপারে বেশ ভয় পেয়ে গেছেন। তবে সঞ্জয় চাকলাদারকে কিন্তু তখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভদ্রলোকের কথা শুনে আমি আর অমরজিৎ, তুমিও তো গিয়েছিলে। নিখিলেশের কথা শুনে আমার সত্যিই ব্যাপারটা মনে পড়ল। আমিও গিয়েছিলাম মনে হচ্ছে নিখিলেশের সাথে। তাই বললাম, আচ্ছা, ভদ্রলোকের মাথার মাঝখানে সামান্য টাক ছিল। ভদ্রলোক চশমা পরতেন। তাছাড়া ভদ্রলোকের নাকের পাশে একটা ছোট কালো দাগ ছিল, তাই না? এই তো মনে পড়েছে। তুমি এত সহজে তো কিছু ভুলে যাবে না, সেটা তো আমি জানি। বিশেষ করে তুমি যখন এই ব্যাপারটা নিয়ে তোমার বইতে লিখেছ। সে যাই হোক, তারপরে কি ঘটলো সেটা মনে আছে? হ্যাঁ, তারপর আমরা ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম। ভদ্রলোকের বাড়িটা একতলায়, তবে বাড়ির আশেপাশের জমি জমা বেশ খানিকটা রয়েছে। বাড়ির পেছনের দিকটা ফাঁকা, সামনের দুদিকে পাঁচিল দেওয়া। তবে পেছনের দিকে একটা কাঁটা তারের বেড়া মতো লাগানো। আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন ভদ্রলোক বোধহয় ঘরের পেছনের দিকে বাগানের কাছে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ অমরজিৎ, ঠিকই বলেছ। ভদ্রলোক বাগানের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। আগের দিন রাত্রে সমস্ত অভিজ্ঞতা আমাদের খুলে বলার পরে তিনি তখন বলেছিলেন, নিখিলেশবাবু, কাল রাতে আমার বাড়ির আশেপাশে কারা যেন জড়ো হয়েছিল। দেখুন, আমার বাড়ির সামনের দিকের বাগানের অবস্থাটা দেখুন, গাছপালা সব ছিঁড়ে কি হয়েছে। আমরা বাগানের ভিতরে গিয়ে ঢুকেই দেখতে পেলাম গাছের ডালপালা সব ছেঁড়া, এদিক ওদিক ভাঙা পড়ে রয়েছে। ব্যাপারটা দেখে মোহনবাবুকে বললাম, আচ্ছা মোহনবাবু, আপনি একটা কথা বলতে ভুলে গেছেন মনে হয়। এই যে বিকাশ হালদার এবং সঞ্জয় চাকলাদার, আপনার যে দুজন বন্ধুর কথা বলছেন, তার মধ্যে বিকাশবাবু মারা গেছেন, কিন্তু তিনি ঠিক কিভাবে মারা গিয়েছিলেন? আমি আপনাকে বলেছিলাম, কিন্তু পুরোটা বলা হয়নি ভালোভাবে। মানে বিকাশ বাড়ি ফেরার পথে কারোর আক্রমণে মারা গিয়েছিল। গলার কাছটা কেউ ছুরি দিয়ে আঘাত করে কেটে দিয়েছিল। ঠিক সেদিন রাতে আমার উপর যে আক্রমণ করেছিল তার বড় লম্বা ধারালো ছুরিটা আমার গলার কাছেই ধরা ছিল। আপনাকে তো বলেছিলাম। আচ্ছা, এই বিকাশবাবুর ক্ষেত্রেও কি তার মাথায় কিংবা কাঁধের কাছে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল? পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে, তবে পোস্টমর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আমার মনে হয় তেমন কিছু হয়েছে। আমি যখন মর্গে গিয়েছিলাম তখন মৃতদেহ দেখতে পাইনি। আর সঞ্জয়বাবু তো এখনো নিরুদ্দেশ, তাই তো? হ্যাঁ নিখিলেশবাবু, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় সে নিচে থেকেও কোথাও লুকিয়ে আছে।
ওই মূর্তিটা সেই চুরি করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই এই মূর্তিটার সাথে এমন কিছু জড়িয়ে রয়েছে যেটা সহজ কিছু নয়, আর সেই কারণেই সেই মূর্তিটা চুরি করেছে। ওই মূর্তিটাই হলো সমস্ত সমস্যার কারণ। ওই মূর্তিটা আসার আগে পর্যন্ত সবকিছুই ভালো ছিল, আপনার কথায় যতটুকু বোঝা যায় আর কি। আমরা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম। ভেতরে ঢুকতেই একতলার একটা ঘরে মোহনবাবুর স্ত্রী এসে পড়লেন। তিনি জানালেন যে কাল রাত তার প্রচণ্ড দুশ্চিন্তায় কেটেছে। তিনি এটাই ভয় করছিলেন বাইরের লোকগুলো দরজা ভেঙে ভিতরে না চলে আসে। আচ্ছা, বাইরে যারা ছিল তারা কি কিছু বলছিল? মানে নিশ্চয়ই তারা বাড়ির ভিতর ঢুকে আক্রমণ করার সাথে চেঁচামেচি করেছিল। বলেছিল বই কি, ওদের মধ্যে কেউ কেউ চিৎকার করে এই মূর্তিটার কথা বলেছিল, তবে সংখ্যায় ওরা বেশ 2-3 জন ছিল, আর আশেপাশে লোকেদের ঘুম ভেঙে গিয়েছিল বলে তারা চলে যায়। পরদিন সকালে আমি আশেপাশের লোকেদের কাছ থেকে এসবটা জানতে পারি। কিন্তু রাতে আপনি কিছু দেখতে পাননি? মানে বলতে চাইছি যে রাতের বেলায় আপনারা জানলার ফাঁক দিয়ে কিংবা নিখিলেশবাবু, রাতে এমন উপদ্রব শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তার মধ্যে বিকাশ মারা গেছে। আপনি বলুন না, যদি সাহস দেখাতে গিয়ে কিছু একটা হয়ে যায়, শুধু শুধু কেন জানটা খোয়াতে যাব? হ্যাঁ, সে তো ঠিকই। এবার আপনি কি বলতে চান বলুন। এই মুহূর্তে আপনার পেছনে কে লেগেছে তাকে খুঁজে বার করা কিন্তু সহজ কাজ নয়। আপনাদের বন্ধকের দোকানের খাতা থেকে সেই লোকটার নাম খুঁজে বার করতে হবে, মানে যে এই মূর্তিটা বন্ধক রেখে গিয়েছিল তার নাম বার করতে হবে। তবে আমার মনে হয় না সে তার নিজের আসল নাম বলেছে। তাকে খুঁজে পেলেই সেই যে প্রথম সাক্ষী হবে। না হলে এই কেসে কিন্তু আমাদের আর কোনো সূত্র নেই। অন্তত সঞ্জয়কে খুঁজে বার করে তার কাছ থেকে মূর্তিটা উদ্ধার করতে পারলে তাহলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তবে যদি মূর্তিটা তার কাছে আদৌ থেকে থাকে তাহলে। আপনি বলুন এখন আমি কি করব? হ্যাঁ নিখিলেশ, হ্যাঁ মনে পড়েছে। তখন তুমি সেই ভদ্রলোককে পুলিশের পাহারা নেওয়ার কথা বলেছিলে, কিন্তু তিনি সেই কথা অস্বীকার করেন। ভদ্রলোক যে পুলিশি পাহারা নেওয়ার কথা অস্বীকার করেন তার পেছনে যথেষ্ট কারণ ছিল। কারণ তিনি তখনও পুলিশকে ওই মূর্তির ব্যাপারে কিংবা আসল রহস্যের ব্যাপারে কিছুই জানাননি। বিকাশবাবুর মৃত্যুটা পুলিশের চোখে সম্পূর্ণ অন্য কারণে মৃত্যু ছিল। পুলিশ মনে করেছিল ছিনতাই কিংবা চোর ডাকাত ধরনের কেউ লুটপাট করার উদ্দেশ্য নিয়ে বিকাশবাবুকে খুন করেছে। এক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট প্রমাণ ছিল, কারণ বিকাশবাবুর পকেটে টাকা পয়সা যা ছিল তা কেউ নিয়ে চলে গিয়েছিল। বিকাশবাবুর স্ত্রী জানিয়েছিলেন তিনি পকেটে সবসময় টাকা রাখতেন। তাছাড়া তার হাত ঘড়ি, গলার চেন কোনো কিছুই ছিল না। খুনের পর কিছুই পাওয়া যায়নি। মোহনবাবু পুলিশের পাহারা নিতে অস্বীকার করলেও অন্য কোনো পাহারা নিতে কিন্তু অস্বীকার করেননি। মানে পুলিশের পাহারা না দিয়ে অন্য কোনো পাহারা? মানে তাহলে আর কি পাহারা দিয়েছিলে? নিখিলেশ হাসল। তার মুখে একটা রহস্যময় হাসি দেখা যেতেই আমি বলে উঠলাম, তুমি নিজে গিয়েছিলে বলে তো মনে পড়ছে না, কারণ এই কেসটায় তো আমিও তোমার সাথেই ছিলাম। আমি নিজে ছিলাম না, তবে আমার ঠিক করা 2 জন মোহনবাবুর বাড়ির উপর নজর রাখছিল। তবে তাদের স্পষ্টভাবে বলা ছিল তারা কোনো কিছু করবে না, তারা শুধু সমস্ত ব্যাপারটার উপর লক্ষ্য রাখবে। মাত্র 3 দিনের মধ্যেই বুঝতে পারলাম যে তার বাড়ির কাছে রাতের বেলা এসে যারা ভয় দেখায় তাদের সংখ্যা 3 জন। এই মুহূর্তে তাদের ধরা যেতেই পারে, কিন্তু তাদের ধরলে আসল মাথাটা যে কে সেটা ধরা যাবে না। খোঁজ খবর করে যদি তারা কিছু না বলে তখন। আর তাছাড়া পুলিশের কাছে ওই মূর্তির কথা যতক্ষণ না মোহনবাবু বলবেন ততক্ষণ ওই কেসে ওদেরকে ফাঁসানো যাবে না। শুধু বাড়ির বাইরে রাতের বেলা ঢুকে চেঁচামেচি করার জন্য তাদের বেশি দিন আটকে রাখা যাবে না। ব্যাপারটা নিয়ে একটু ধন্দে পড়ে গেলাম তখন। তারপরেই মনে হলো একটা কথা। কি কথা? এই গোটা কেসে সঞ্জয় চাকলাদারের নামটা জানার পর থেকেই আমি কিন্তু তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম। সঞ্জয় চাকলাদার একলা মানুষ, তার কোথায় কেউ নেই। তিনি থাকেন কসবার অন্যদিকে একটা ছোট্ট একতলা বাড়িতে। তার বাড়ির সামনের দিকে একটুও জায়গা নেই, তবে পিছনের দিকে একটা ছোট্ট মাঠের মতো জায়গা রয়েছে। যদিও সেই জায়গাটা তার নিজের বলে মনে হয় না। সেই বাড়িতে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সঞ্জয় চাকলাদার কোথাও একটা গিয়েছেন। বুঝতে পারলাম যে মোহনবাবু মিথ্যে কথা বলেননি, কিন্তু আশপাশের লোকেদের কাছ থেকে আরও একটা ব্যাপার জানতে পারলাম।
যে সঞ্জয়বাবুর বাড়ির আশেপাশে রাতের বেলা তারা কাউকে ঘুরে বেড়াতে দেখেছে। আমি বুঝতে পারলাম যারা মোহনবাবুর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারাই সঞ্জয়বাবুর বাড়ির আশেপাশেও হয়তো ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি সঞ্জয়বাবুর মাথার উপরে বিপদ রয়েছে? ব্যাপারটা মনে হতে আর অপেক্ষা করলাম না, সঞ্জয়বাবুর বাড়ির উপরও পাহারার ব্যবস্থা করলাম। আর সেটা করতে যেটা হঠাৎ করে সামনে বেরিয়ে এলো সেটা কিন্তু বড় অদ্ভুত। নিখিলেশ আরও কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। নিখিলেশ কথা থামিয়ে উঠে পড়ল। গল্পের মাঝখানে ছেদ পড়ায় আমি আর বৌঠান দুজনেই কেমন যেন একটু রুষ্ট হলাম বটে, তবে টেলিফোন যখন এসেছে নিশ্চয়ই কোনো একটা কারণেই এসেছে। টেলিফোন ধরে নিখিলেশ বলল, সে কি, কখন হয়েছে? না না, চিন্তা করার মতো কিছু নেই। আমি জানতাম এমন কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই লোকটাকে আটকে রাখুন, এখনই চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, খানিকটা সময় দিন। এসব ক্ষেত্রে প্রথমেই চাপ দিলে তারা মুখ খুলতে চায় না, খানিকটা সময় দিন ওকে, ভয় পেতে দিন, তারপর কাজ করবেন। না না না, তেমন কোনো ব্যাপার নেই। তেমন হলে আমি কাল সকালে একবার আসছি। আচ্ছা, ওই ভদ্রলোকের কি জ্ঞান ফিরেছে? বেশ বেশ, তাহলে কাল সকালে একবার দেখা করতে যাওয়া যেতে পারে। আর ভদ্রলোকের স্ত্রী যদি আসেন তাহলে তার সুরক্ষার ব্যবস্থাটাও কিন্তু আপনাকে করতে হবে। নিখিলেশ টেলিফোন রেখে এসে আবার নিজের চেয়ারে বসে বলল, দুটো ভালো খবর রয়েছে অমরজিৎ। কোনটা আগে শুনবে বলো? দুটোই ভালো যখন, তাহলে যেটা আগে বলতে চাও সেটাই বলো। প্রথমে বেশি ভালো যেটা সেটাই শোনো। হাসপাতালে ওই ভদ্রলোকের ওপর হামলার চেষ্টা হয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখলাম বৌঠান অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে রয়েছে। বলল, তুমি এমনিতেই বলেছিলে ভদ্রলোকের অবস্থা আশঙ্কাজনক, তার উপর হাসপাতালে, তার উপর হামলাও হয়েছে, আর তুমি এই ব্যাপারটাকে ভালো খবর বলছো? আমার জন্য তো বেশ ভালোই খবর কৃষ্ণা। যদি আক্রমণটা না হতো তাহলে এই গোটা ব্যাপারটাই হয়তো সামান্য ঘেঁটে যেতে পারত। আক্রমণটা হয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে ভদ্রলোকের শত্রু এখনো বাইরে রয়েছে, কিন্তু যে অপরাধের সাক্ষী তিনি দিতে চলেছেন তার অপরাধী জেলের ভেতরে। এক্ষেত্রে বোঝা যায় যে অপরাধীর সাথে এমন কেউ জড়িয়ে আছে যে এই ভদ্রলোকের ব্যাপারে বেশ খানিকটা খোঁজ খবর নিয়েছে। আর অপরাধী যত সক্রিয় হবে, যত উত্তেজিত হয়ে কাজ করবে, ততই তার ভুল করার সম্ভাবনা বেশি। আর ঠিক সেই সময় তাকে আমরা ধরতে পারবো। একবার ভেবে দেখো, যে কাজটা করেছে তাকে যদি আমরা ধরতে পারি তাহলে তার জবানবন্দি থেকে জেলের ভেতরে বসে থাকা ওই অপরাধীকে আমরা কত সহজে শাস্তি দিতে পারবো। প্রথমে অবাক হলেও নিখিলেশের ব্যাখ্যা শুনে কিন্তু আমিও বুঝতে পারলাম সে ঠিকই বলেছে। কিন্তু তাই বলে হাসপাতালে থাকা একজন অসুস্থ মানুষের উপর আক্রমণ? বললাম, আচ্ছা সে না হয় বুঝলাম, কেসের ব্যাপারে তোমার সাহায্য হলে তোমার জন্য তো সব খবরই ভালো। সে যাই হোক, আরেকটা খবর কি? ভদ্রলোকের জ্ঞান ফিরেছে, আজ সকালেই জ্ঞান ফিরেছে। তবে বেশ কিছু পরীক্ষার মধ্যে তাকে রাখা হয়েছিল। দুপুরের দিকে তিনি স্বাভাবিক সুস্থ বলে দাবি করেছেন ডাক্তারেরা। জ্ঞান ফেরার পরেই প্রথমে তার বউয়ের সঙ্গে দেখা করে তাকেই দেখতে চেয়েছেন বলল। নিখিলেশের মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। সে সেভাবেই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি আর বৌঠান কিছুই বলতে পারলাম না। নিখিলেশ দুটো হাত মাথার কাছে জড়ো করে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে তিনি বলেছেন তার আমায় কিছু বলার আছে। আমার মনে হয় ভদ্রলোক কিছু দেখেছেন, না হলে তিনি এমন কিছু একটা বুঝতে পেরেছেন যেটা এই কেসে আমাদের সাহায্য করতে পারে, আর তাই তিনি আমায় খুঁজেছিলেন। কিন্তু তুমি কাল সকালে যাবে বললে কেন? এখন প্রায় সন্ধ্যে থেকে রাত হয়েছে, এখন যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখন গেলে সেখানে ঢুকতে পারা যাবে না। যদিও পুলিশের সাহায্যে আমরা তার সঙ্গে কথা বলতেই পারি, তবে আজই তো তার জ্ঞান ফিরেছে, তাকে একটু বিশ্রাম নিতে দেওয়া প্রয়োজন। এখনই অযথা প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে পড়বেন। তাই আমি সময়টা চাইছি। তবে চিন্তা নেই, পুলিশের পাহারা আমি হাসপাতালে বাড়িয়ে দিয়েছি। তবে এখন কিন্তু তারা আর পুলিশের পোশাকেও নেই। তোমার মনে আছে দাসবাবুকে আমি পাহারা বদলে দিতে বলেছিলাম?
আজ সকালেই দাসবাবু পুলিশের পোশাকে কনস্টেবল তুলে নিয়ে সাধারণ পোশাকে কনস্টেবল আশেপাশে রেখেছিলেন, যেন দেখে মনে হয় ভদ্রলোকের সুরক্ষার জন্য কেউ কোথাও নেই। আর ঠিক সেই সুযোগটা নিয়ে একজন তার উপর আক্রমণ করতে চেষ্টা করেছিল। একটা ধারালো ছুরি নিয়ে ভদ্রলোকের বুকের কাছে বসাতে চেয়েছিল, কিন্তু কনস্টেবলগুলো সচেতন থাকার জন্য তাকে ধরে ফেলে। বাবা, এত বড় ব্যাপার! কিন্তু এত বড় ব্যাপারটা কেন হলো? মানে ভদ্রলোককে এভাবে কে খুন করতে চাইছে, আর কেনই বা খুন করতে চাইছে? কে খুন করতে চাইছে সেটা আমি জানি, কিন্তু কেন খুন করতে চাইছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে খুঁজে বার করা যায়নি। তোমাদের বাকিটা বলি, তাহলে বুঝতে পারবে। যথারীতি মোহনবাবুকে সামান্য ভরসা দিয়ে সেদিনের মতো আমরা চলে এলাম। সঞ্জয়বাবুর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে সেই অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ার পরে আমার একটা সন্দেহ হলো, তাহলে মোহনবাবুর বলা কথাটাই সত্যি নয় তো? এই সঞ্জয় চাকলাদার নিজেই মূর্তিটা কোথাও লুকিয়ে রেখে গা ঢাকা দিয়েছেন, আর মূর্তির জন্য প্রথম খুন হয়েছে বিকাশবাবু। তারপর তারা মোহনবাবুর উপর আক্রমণ করতে চাইছে। সঞ্জয়বাবুকে বাগে পাচ্ছে না, কারণ তিনি বাড়িতে নেই। তিনি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরে আসছেন এবং লুকিয়েই চলে যাচ্ছেন। ব্যাপারটা কেমন যেন জটিল হয়ে উঠছিল। এই মূর্তিটায় আসলে এমন কি আছে যার জন্য সঞ্জয় চাকলাদার এমন কাজ করেছে? তাছাড়া মূর্তির মাথাটা তো আমাদেরই কাছে। বেশ কয়েকদিন কেটে গেল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এর মধ্যে আমার লাগানোর লোকেরা জানালো যে সঞ্জয় চাকলাদার বাড়িতে ফিরে আসছেন বেশ রাতের দিকে, তারপর বাড়ি থেকে আবার ভোরবেলা বেরিয়ে যাচ্ছেন। তবে মাঝে মাঝে রাত্রের দিকে সঞ্জয় চাকলাদারের বাড়ির আশেপাশে 2-3 জনকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এর মধ্যে মোহনবাবু স্ত্রীর ওপর একটা হামলা হয়েছে। মোহনবাবু ছিলেন না, তিনি বাজারে গিয়েছিলেন। যথারীতি বাজার করে ফিরে আসছেন, সে সময় হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে কেউ তাকে আক্রমণ করে। ছুরির আঘাতে তার হাতের কাছে খানিকটা কেটে যায়। তাড়াতাড়ি একটা দোকানে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল বলেই তার আর বেশি কিছু বোধহয় হয়নি। তবে এই ঘটনায় কিন্তু তারা আবার ভয় পেয়ে যান। সেদিন রাতে আমায় টেলিফোন করে মোহনবাবু সব কিছু জানান। আমি বুঝতে পারছিলাম না গোটা ব্যাপারটা কি করে সমাধান করা যায়। ঠিক সেই দিনই ঘটনাটা ঘটে গেল। সেই দিন বিকেলের দিকে অধৈর্য হয়ে মোহনবাবু গিয়েছিলেন সঞ্জয় চাকলাদারের বাড়িতে, আর কোনো এক কারণে সেদিন দুপুরে সঞ্জয় চাকলাদার বাড়ি ফিরে এসেছিল। কোনো একটা কাজে যখন মোহনবাবু সেখানে গিয়ে পৌঁছেছে, তখন দেখতে পায় তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ঘরের ভেতর থেকে উত্তেজিত স্বরে কিছু কথাবার্তা ভেসে আসছিল। প্রথমেই যদি তিনি দরজায় ধাক্কা দিতেন তাহলে হয়তো ব্যাপারটা এত বড় হতো না, কিন্তু তিনি সেটা করেননি। তিনি প্রথম থেকেই সঞ্জয়বাবুকেই সন্দেহ করতেন। তাই তিনি ঘরের জানলার ফাঁকে চোখ রেখে দেখতে পান ঘরের ভেতর সঞ্জয়বাবু একটা চেয়ারের সাথে বাঁধা। তার সামনে মুখে রুমাল বেঁধে একটা লোক দাঁড়িয়ে, তার মাথার চুল কোঁকড়ানো, তার গালের কাছে একটা কাটা দাগ, তার হাতে ধরা একটা লম্বা ছুরি। ঠিক সেই ছুরিটার কথাই মনে পড়ে যায়, যে ছুরিটা দিয়ে মোহনবাবুর গলার কাছে সেই রাতে আততায়ী চেপে ধরে রেখেছিল। সে ঘরের মধ্যে সঞ্জয়বাবুর চেয়ারের আশেপাশে ঘুরছে আর বলছে, কোথায় আছে ওগুলো? কোথায় আছে ওগুলো? কোথায় আছে? নইলে তুই আমায় মারবি? তুই এই গোটা পরিকল্পনাটায় আমার সাথে ছিলি। ওই হিরেগুলো কোথায় আছে তা আমি তোকে কখনোই বলবো না, কখনোই না। বলতে যে তোকে হবেই, তুই না বললেও আমি ঠিক খুঁজে বার করব। এই বাড়িতে কোথাও না কোথাও সেটা আছে। তুই সারা জীবন ধরেও সেটা খুঁজে বের করতে পারবি না। এই বাড়িতেই হিরেটা আছে, কিন্তু এই বাড়িতেই আবার কোথাও নেই। লোকটা সঞ্জয়বাবুর সামনে এগিয়ে গেল, ছুরিটা গলার কাছে চেপে রেখে বলল, সত্যি করে বল, এখনো বল, না হলে কিন্তু ঠিক যেভাবে তুই বিকাশকে মেরেছিস সেভাবে আমি তোকে মারবো। কথাটা শুনে মোহনবাবু জানলার কাছে থমকে দাঁড়িয়ে যান। এ কি শুনলেন তিনি? তাহলে সঞ্জয় নিজেই বিকাশকে মেরেছে? তিনি যেটা ভেবেছিলেন সত্যি ভেবেছিলেন? বিকাশকে আমি মারিনি, বিকাশকে মেরেছিস তুই। এই ছুরিটা দিয়েই তুই ওকে খুন করেছিস। আর
আর এখন এখন আমাকে মারতে চাস? তুই আমাকে মারলেও ওই হিরেগুলো কখনোই খুঁজে পাবি না। আমায় ছেড়ে দে বলছি। ওই মোহনকে আরেকটু ভয় দেখিয়ে দে, যাতে আমার ওপর থেকে সবার সন্দেহটা সরে যায়। আর তারপর আমি আবার ফিরে আসব। একটা নতুন গল্প সাজিয়ে বলবো যে আমায় কেউ ধরে রেখেছিল। তারপর গোটা ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলে হিরেগুলো বার করে তুই আর আমি অর্ধেক অর্ধেক। আমার হিরে আমি পুরোটাই চাই, অর্ধেক আমি তোকে দেব না। বেশ, তাহলে তুই যখন অর্ধেক আমায় দিবি না, তাহলে কোনো হিরে তুই পাবি না। আমায় তুই মেরে ফেল। ওই হিরের সন্ধান আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু তুই বলছিস ওই মূর্তিটা তোর বাড়িতেই আছে, আবার তোর বাড়িতে নেই। দেখ, আমার সাথে কিন্তু হিয়ালি করবি না। সঞ্জয় চাকলাদারের মুখে সামান্য হাসি দেখা গেল। মোহনবাবু জানলার বাইরে দাঁড়িয়ে সমস্তটা দেখতে লাগলেন। একসময় সঞ্জয় হঠাৎ করে চেয়ারের পিছনে বেঁধে রাখা নিজের হাতটা ছাড়িয়ে নিল আর চোখের নিমেষে একটা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে বিছানার একপাশে ফেলে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘরের মধ্যে চলতে লাগলো একটা হাতাহাতি কাণ্ড, আর সেটা মোহনবাবু জানলার কাছে দাঁড়িয়ে একভাবে দেখলেন। এক পর্যায়ে ছুরিটা লোকটা বাগিয়ে ধরল সঞ্জয়ের গলায়, কিন্তু সঞ্জয়বাবু কম যায় না। সঞ্জয়বাবু দুটো হাত দিয়ে ছুরিটা ধরে এক ঝটকায় চালিয়ে দিল লোকটার গলার ওপর। একটা চিৎকার, আর গোটা ঘর রক্তে ভেসে যায়। এই ঘটনার আকস্মিকতায় মোহনবাবুর মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এসেছিল। ঠিক তখনই জানলার দিকে নজর পড়ে সঞ্জয়বাবুর। তিনি তাড়াতাড়ি এসে দরজা খুলে বাইরে আসতে চান। ভিতর থেকে মোহনকে শাসানোর জন্য বলতে থাকেন, মোহন, মোহন, আমি জানি ওটা তুই। আমি তোর গলা চিনি। কিন্তু মোহনবাবু ততক্ষণে বুঝতে পেরেছেন এখানে দাঁড়িয়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। তিনি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে দৌড়তে শুরু করেন থানার দিকে। তবে কি বলতো, তাকে থানা পর্যন্ত যেতে হয়নি। তার ভাগ্যটা ভালো, তাই সেদিন পাহারার কাজে অন্য একজনের সাথে আমিও সেখানে ছিলাম। আমি নিজেই মোহনবাবুকে বলেছিলাম একবার সঞ্জয়বাবুর সঙ্গে দেখা করতে। সেদিন গোটা ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারিনি। মোহনবাবুকে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আমি তাকে সেখানেই ঢুকিয়ে দিই। তারপর দেখতে পাই সঞ্জয়বাবু ছুটতে ছুটতে অন্য পাশে চলে গেলেন। তখন মোহনবাবুর কাছে সবটা শুনে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে গিয়ে ছুরিটা আমরা তুলে নিই, কারণ ছুরিতে ছিল হাতের ছাপ। কিন্তু সমস্যা হলো সেই ছুরিতে দুজনের হাতের ছাপ ছিল। সেটা পরে আমরা বুঝবো বলেছিলাম। তারপর গোটা কেসটা পুলিশের আওতায় এলে সঞ্জয়বাবুকে গ্রেফতার করা হয়। কিন্তু সঞ্জয়বাবু জানান তিনি খুন করেছেন আত্মরক্ষার জন্য। ওই লোকটা তার বাড়িতে ঢুকে তাকে মারতে চেয়েছিল। মোহনবাবু সাক্ষী দেন সঞ্জয়বাবুর বিরুদ্ধে এবং সেই মূর্তি চুরি থেকে শুরু করে সমস্ত ঘটনা পুলিশের কাছে খুলে বলেন। পুলিশের কাছে দাঁড়িয়ে সঞ্জয়বাবু চিৎকার করে বলেছিল, মোহন, মোহন, তুই আমায় ফাঁসাতে পারবি না। তুই জানিস না আমার হাত কত লম্বা। আমি একবার বেরিয়ে আসি, তারপর দেখবি আমি তোর কি করি। হ্যাঁ। মোহনবাবু সঞ্জয়ের ব্যবহার ও প্রচ্ছন্ন হুমকিতে ভয় পেয়ে গিয়েছিলেন। আমি তাকে আশ্বস্ত করে বলেছিলাম, একটা খুন ভদ্রলোক নিজে হাতে করেছেন, আর একটা খুনে তার মদত ছিল। এত সহজে তিনি বাইরে বেরিয়ে আসতে পারবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে সঞ্জয়বাবুর যে একটা দল রয়েছে সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। এই মুহূর্তে তারা মাথা চাড়া দিয়ে না উঠলেও তারা কিন্তু পরে যে কোনো কিছু করতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। তোমার কি মনে হয় তাহলে সঞ্জয়বাবুর নির্দেশেই কি কেউ এ কাজ করছে? তুমি তো বললে ওই ভদ্রলোক এখনো জেলেই আছেন। তার মানে হাসপাতালে যে ভদ্রলোক রয়েছেন তার নাম মোহনবাবু। মানে যে লোকটি আমাদের বাড়িতে এসেছিলেন, মাথার মাঝখানে টাক, মুখের একপাশে একটা কালো দাগ, চোখে চশমা। হ্যাঁ, এবার মনে পড়েছে। ভদ্রলোকের পায়েও তো সামান্য সমস্যা ছিল, সামান্য খুঁড়িয়ে হাঁটতেন। ছোটবেলায় পায়ের একখানা হাড় হয়তো ভেঙে গিয়েছিল। কিন্তু সঞ্জয়বাবু জেলের ভেতর থেকে বাইরে এভাবে তাকে আক্রমণ করালেন কি করে, আর এতদিন পরেই বা কেন? নিখিলেশ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আবার টেলিফোন বেজে উঠতে টেলিফোনের দিকে এগিয়ে গেল।
তারপর একবার হ্যালো বলে চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পরে কোনো কথা না বলে টেলিফোনটা কেটে দিল। তার মুখটা গম্ভীর হয়ে গেছে দেখে আমি বললাম, কি হয়েছে? নিখিলেশ মুখের কাছে দুটো হাত জড়ো করে রইল। তারপর বলল, টেলিফোনে কে ছিল তা জানি না, তবে নিশ্চয়ই সঞ্জয়বাবুর খুব কাছের কেউ। আমায় বলল যদি এই কেসটা থেকে আমরা এখনই সরে না যাই আর মোহনবাবুকে সাক্ষী দিতে বাধা না দিই, তাহলে মোহনবাবু এবং তার পরিবারকে ওরা খতম করে দেবে। তার সাথে নাকি আমারও বিপদ আছে। কথাটা শুনে বৌঠান চমকে উঠল। আমিও অবাক হলাম। নিখিলেশ দুটো হাত শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এবার তো ব্যাপারটা তাহলে ভালো করে দেখতেই হচ্ছে। আমি আদালতের ওপর ভরসা করে চুপ করে থাকতে চাইছিলাম, সেটা আর থাকা যাবে না অমরজিৎ। কাল থেকেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তুমি যাবে তো আমার সাথে? সে আর বলতে, বন্ধু, তোমার যখন প্রয়োজন তখনই আমি থাকব। তাহলে কাল সকালে আমরা হাসপাতালে গিয়ে প্রথমে মোহনবাবুর সাথে দেখা করব, তারপর দেখা যাবে কি হয়। মোহনবাবুর যদি কিছু হয় তাহলে সঞ্জয়বাবু ছাড়া পেয়ে যাবে, তাই না? নিখিলেশ চুপ করে জানলার দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। আমিও চুপ করেই রইলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রহস্যময় বুদ্ধ মূর্তির আতঙ্ক। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। অসংখ্য ধন্যবাদ।